আচ্ছা, আমরা কথায় বলি না যে যতই আমরা এদিক ওদিক করি না কেন, আমাদের ভবিষ্যতের জীবনসঙ্গী সেই ওপর থেকেই ঠিক করা। আর ধরো তোমার জীবনসঙ্গী তোমার বন্ধুই, কিন্তু ওকে তুমি বিয়ে করতেই চাও না, আর তুমি যতবারই ওর থেকে পালাচ্ছ, স্বয়ং ওপরালাই তোমাদের দুজনকে সেই ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই লাইনে এনে দিচ্ছে। গল্পটি সত্যিই খুব মজার। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটা বারে 3 বন্ধুকে দেখতে পাই, অনু, অর্জুন আর মানি। ইতিমধ্যেই মানির বিয়ে হয়ে গেছে, আর তার বউ সব সময় ফোন করে কোথায় আছো, কি করছো, কখন বাড়ি আসবে ইত্যাদি ইত্যাদি, যেমনটা আর কি হয়। তো যাই হোক করে মানি তার বউকে কাটায় এবং এদের সঙ্গে আবার আড্ডা দিতে থাকে। তো অর্জুন মানিকে বলে, এই অ্যারেঞ্জ ম্যারেজ আমি করব না, একটা অচেনা মেয়ের সঙ্গে আমি কোনোভাবেই কমফোর্টেবল হব না। মানি বলে, অ্যারেঞ্জের একটা মজা আছে, তুই বুঝবি না। তো আচমকা অনু অর্জুনকে বলে, চলো আমরা বিয়ে করে নেই। অর্জুন চমকে যায়, সে কিছু বলতে যাবে এমন সময় মীরা বলে একটি মেয়ে অর্জুনকে ডাকে। আসলে মীরা অর্জুনদের থেকে 2 বছরের সিনিয়র। মীরা সিনিয়র হলেও অর্জুন তাকে পছন্দ করত, কিন্তু সে আজও মীরাকে বলতে পারেনি। তো মীরা আর অর্জুন নর্মালি কিছু কথা বলে, আর যাওয়ার সময় মীরা অর্জুনকে হাক করে চলে যায়। তো মীরা চলে যেতেই অনু অর্জুনকে বলে, আর কারোর কোলে ওটা বাকি আছে? আমি একটা সিরিয়াস বিয়ের কথা বলছি, আর তুমি আমাকে অ্যাভয়েড করছো। হ্যাঁ? অর্জুন বলে, হ্যাঁ আমরা তো বন্ধু। আরে এও তো আমার বন্ধু, আমি তো এর কোলে উঠে যাচ্ছি না। এই যে এর নাম ম্যাথিউ, বয়স 28, ভালো চাকরি করে। এর বেশি আমি আর কিছুই শুনিনি। এই 10 দিন ধরে বাবা আমার পিছনেই পড়ে আছে, এর সঙ্গে আমার বিয়ে দিয়েই দেবে। আমিও অচেনা কারোর সঙ্গে বিয়ে করতে পারবো না, আর আমার কাছে থাকার মধ্যে তুমিই আছো। তুমি ভাবো, ভেবে আমাকে জানাও। তো অর্জুন এসে তাকে ধরে এবং তারা অটো করে বাড়ি ফিরছিল। অর্জুন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তো অনুর বাড়ি এসে যাওয়ায় সে নেমে যায়। তখন অর্জুন তাকে ডেকে বলে, তোমাকে না বলার কোনো কারণও নেই, আমিও তোমাকে বিয়ে করতে চাই। তো এরপরে 1 বছর পরের সিন দেখতে পাই অর্জুন আর অনু আজ আদালতে, তাদের ডিভোর্সের মামলা চলছে। কিন্তু কেন, কি এমন ঘটেছিল তাদের মধ্যে? তো কেস নাম্বার আসার জন্য অর্জুন বসে আছে। তো তার পিছনের টেবিলে একটি লোক বসে আছে। সে হঠাৎ বলে, তোমাদের ডিভোর্স এত সহজে হবে না। অর্জুন বলে, ডিভোর্স হবে না? আমার বউ নিজেই আমাকে ডিভোর্স দিচ্ছে। হবেই। লোকটি বলে, না না, তোমার স্ত্রী যখন জজ সাহেবের সামনে কথা বলতে যাবে, আর ঠিক তখনই সে মাথা ঘুরে পড়ে যাবে, আর তার জন্য সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স ডাকা হবে, আর তোমার স্ত্রী ডিভোর্স না দিয়ে চলে যাবে। আর যদি তুমি সত্যি সত্যি ডিভোর্স চাও, তাহলে এই নাও আমার কার্ড, এই ঠিকানায় চলে এসো। এবং সে হুট করে চলে যায়। অর্জুন অবাক হয়ে যায় যে তার সম্পর্কে এই লোকটা এত কিছু জানে কি করে। তো সে লোকটাকে পাগল ভেবে পাত্তা দেয় না। তো এরপরে যখন অর্জুনদের কেস নাম্বার আসে আর জজ সাহেবের সামনে যখন অনু দাঁড়ায়, সে আচমকায় মাথা ঘুরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। এইবারে অর্জুন চমকে যায় যে ওই লোকটা যা বলে গেল একেবারেই পর খেটে গেল। তো অর্জুন এইবারে সেই কার্ডের ঠিকানায় যায় এবং সেখানে দেখতে পায় একটা বড় বাড়ি, আর আশপাশে কিছুই নেই। তো সে সিঁড়ি বেয়ে ঘরে যায় এবং অর্জুন সেখানে গিয়ে ওই লোকটার দেখা পায়। অর্জুন বলে, তুমি আমার সম্পর্কে এত জানলে কি করে? এই তুমি শিওর কোনো জ্ঞানাগল বাদিয়েছ? বলে তাকে মারতে যায়। তখনই লোকটি তার বসকে ডাকে, এই যে তার বস। তো এরা কোনো রকমে অর্জুনকে ঠান্ডা করে এবং একটা জায়গায় বসায় এবং লোকটি অর্জুনকে বলে, তুমি আমাকে ভরসা করতে পারো, তাহলেই তোমার ডিভোর্সের ব্যবস্থা আমি করিয়ে দেবো। অর্জুন বলে, আমার লাগবে না, বলে সে চলে যাচ্ছিল। তো এরা আবার তাকে বসায় আর বলে, কি তোমাদের লাভ ম্যারেজ? অর্জুন বলে, না। তাহলে অ্যারেঞ্জ? অর্জুন বলে, না, বিনা লাভে লাভ ম্যারেজ। আরে কি কনফিউজ করছো আমাদের? অর্জুন বলে, আরে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চেয়েছিল, আমি করেছি, কারণ বিয়ে না করারও কোনো কারণ নেই। এরা বলে, ও আচ্ছা আচ্ছা, মানে প্রেম না করেই প্রেম করে বিয়ে করেছো। অর্জুন বলে, বিয়েটা করেই ভুল হয়েছে। লোকটি বলে, কোথায় ভুল হয়েছে? তুমি কি পাগল? আরে সবাই তো চায় তার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে। অর্জুন বলে, আরে যার সঙ্গে আমি প্রতিদিন কথা বলছি, ঘুরছি, বেড়াচ্ছি, সে হঠাৎ আমার রাতের বিছানায়। হ্যাঁ, প্রথমে খুব আনন্দই পেয়েছিলাম, তারপরে সে আর হচ্ছিল না। লোকটি বলে, কি তোমাদের ফ্যামিলি প্রবলেম? ফ্যামিলি মেনে নেয়নি? অর্জুন বলে, হ্যাঁ, আমি সেই দিন ঘুম থেকে উঠেই দেখি অনু ওর বাবাকে নিয়ে আমাদের বাড়িতেই চলে এসছে। তো অর্জুনের বাবা মা অর্জুনকে বলে, এই ছেলে, তোরা দুটো না বন্ধু ছিলিস? অর্জুন বলে, হ্যাঁ, এখনো তো বন্ধুই। অর্জুনের বাবা অনুর বাবাকে বলে, আপনি না হয় আরেকবার ভেবে দেখুন, ও তো এখন তেমন কিছুই করে না। অনুর বাবা বলে, অর্জুনকে তো আমি চিনি, ও তো ভালো ছেলে, আর কাজ ও আমার কোম্পানিতেই দিয়ে দেব। তো এরপরে তাদের বিয়েও হয়ে যায়। তো ফুলসজ্জার দিন, তো দুজনারই বিশাল মজা। অর্জুন চুমু খেতে যাবে, অমনি সে হেসে ফেলে। অর্জুন আরো 1-2বার ট্রাই করে, কিন্তু সে বারবারই হেসে ফেলে। অনু বলে, আরে হাসছো কেন? অর্জুন বলে, ছোটবেলা থেকেই তো আমরা বন্ধুর মতো মিশেছি, এখন আমার
এই রোম্যান্স করতে কেমন হাসি পাচ্ছে। অনু বলে আচ্ছা ঠিক আছে, ফোর্সফুলি কিছুই হবে না, যখন হওয়ার হয়ে যাবে। তো এরপরে তাদের সংসার জীবন চলতে থাকে। সংসার বলতে তারা দুবেলাই একে অপরকে জ্বালাতন করে মারধর করেই কেটে যায়। এমনকি তারা প্রতিবেশীর মা বাবার সামনেও ভুলে যায় যে তারা স্বামী স্ত্রী। তো অর্জুনের মা বলে আরে তোরা বড় হয়ে গেছিস, এবার তো স্বামী স্ত্রীর মতো থাক। তো এর কিছুদিন পরে অর্জুন অনুর বাবার কোম্পানিতে যোগ দেয়। আসলে কোম্পানিটি ছিল বাথরুমের কোমোড তৈরির কারখানা, আর অর্জুনের কাজ হচ্ছে ওই কোমোডে বসে কাস্টমারদের চেক করে দেখানো। তো অর্জুনের এই কাজ মোটেই পছন্দ হয় না, কিন্তু কি আর করার, অন্য কোনো কাজও তো সে পাচ্ছে না। অগত্যা এইভাবেই 6 মাস কেটে যায়। অর্জুনের এই বোরিং জীবন আর ভালো লাগছে না, সে ভাবে এইবারে কাজ ছেড়েই দেবে। তো এমনই একদিন মীরা হঠাৎ তাদের কোম্পানিতে চলে আসে। হ্যাঁ, অর্জুনের সেই ক্রাশ মীরা দিদি। তো এখানে অর্জুনের সঙ্গে দেখা হয়ে মীরাও খুব খুশি হয়। সে এখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে। তাদের শুটিংয়ের জন্য এমন একটা জায়গার দরকার ছিল, তাই এখানে শুটিংয়ের জন্য পারমিশন পাওয়া যাবে কিনা। আর অর্জুন আগামাথা না ভেবেই মীরাকে শুটিং করার পারমিশন দিয়ে দেয়, কারণ অর্জুনের তখন আবেগ কাজ করেছিল, বিবেক না। তো অনু যখন জানতে পারে তাদের কোম্পানিতে মীরা এসেছিল, তাই সে জিজ্ঞাসা করে যে মীরা কি করতে এসেছিল। অর্জুন বলে মীরা শুটিংয়ের পারমিশন নিতে এসেছিল, আমি দিয়ে দিয়েছি। তো অনু এইবারে রেগে যায়, কোম্পানির কারোর কাছ থেকে না জেনে বুঝেই পারমিশন দিয়ে দিয়েছো। এই কোম্পানির মধ্যে শুটিং করলে কাজের কত অসুবিধা হবে তুমি জানো। তো এরপরে অনুর বাবাও আসে, সে সবটা শুনে বলে অর্জুন এটা কিন্তু তুমি ঠিক করোনি, কারণ আমাদের কাজের মধ্যে শুটিং করতে দিলে আমাদের কাজের প্রবলেম হবে, তাতে কোম্পানির ক্ষতি। এবং অনুর রাগের মাথায় অর্জুনকে আরো উল্টোপাল্টা কিছু কথা বলে, এতে অর্জুনের খুবই খারাপ লাগে। তো পরের দিন যখন অর্জুনের সঙ্গে মীরার দেখা হয়, অর্জুন আমতা আমতা করেই শুটিংয়ের পারমিশনটা ফিরিয়ে নেয়। তো তারা কথা বলতে বলতে তাদের মধ্যকার সেই পুরানো দিনের কথাও উঠে আসে, এবং আস্তে আস্তে তাদের মধ্যকার বন্ধুত্ব সেই পুরানো দিনের মতোই ঘনিষ্ঠ হতে থাকে। তো মীরা অর্জুনকে একটা সিনেমা হলে নিয়ে আসে। অ্যাকচুয়ালি এটা সিনেমা হল নয়, একটা মাঠের মধ্যে প্রজেক্টর লাগিয়ে মীরা গরিব বাচ্চাদেরকে সিনেমা দেখায়, কারণ গরিব বাচ্চারা তো সিনেমা দেখতেই পারে না, আর তার জন্যই মীরা এই ব্যবস্থা করেছে। তো অর্জুন কথায় কথায় মীরাকে বলে যে তার ছোট্টবেলা থেকেই অ্যাক্টিং করার বিশাল শখ, কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবার, বলার সাহস হয় না বাড়িতে। তো এই ব্যাপারটা নিয়ে মীরা অর্জুনকে কিছু কথা বলে, আর বলে সে যদি কখনো সুযোগ পায় অর্জুনকেও একটা চান্স করিয়ে দেবে। তো এরপরে অর্জুন বাড়ি এলে অনু তাকে জিজ্ঞাসা করে যে এত দেরি হলো কেন। অর্জুন বলে মীরার কাছে ক্ষমা চাইতে গেছিলাম, আর কোম্পানিতে শুটিং করার পারমিশন আমি ক্যান্সেল করে দিয়েছি। অনু বলে ক্ষমা চাওয়ার কি আছে এতে, আর ক্ষমায় যদি চাওয়ার হয় তাহলে তো ফোনেই কথা বলে নিতে পারতে, ওর কাছেই যেতে হলো। হ্যাঁ, তো এইবারে এই নিয়ে দুজনের মধ্যে ভালোই ঝগড়া হয়, এবং দুজনে 1 সপ্তাহ ধরে রাগারাগি করে বসে আছে। তো একদিন মানি তার স্ত্রীকে নিয়ে এদের বাড়িতে আসে। আসলে মানি বাবা হতে চলেছে। এটা শুনে অর্জুন আর অনু খুবই খুশি হয়, কিন্তু অনু একটু আপসেট হয়ে পড়ে, কারণ অর্জুনের দ্বারাই তো কিছুই হয় না। তো মানি আর অর্জুন নর্মালি ছাদে এসে কথা বলছিল। কথায় কথায় মানি জানতে পারে যে এদের মধ্যে এখনো কিছুই হয়নি। মানি বলে তা তোরা ডাক্তারের কাছে যাসনি কেন? অর্জুন বলে আরে ওসব কিছু না, আসলে আমি অনুকে স্ত্রী হিসাবে ঠিক হাসি পাচ্ছে আর কি আমার। তাতে অনু এখন মীরাকে নিয়ে আমার উপরে সন্দেহ করছে। মানি বলে দোষ তো তোরই, আসলে অনু তোকে নিয়ে ইনসিকিউর ফিল করছে, তোরা দুজন একসঙ্গে হওয়ার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। তো সেদিন রাত্রেবেলা সবে শুরু হতেই যাবে এমন সময় মীরা ফোন করে। হয়ে গেল। অনু আবার রেগে যায় এবং সে পাশ ঘুরে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা উঠে অর্জুন দেখে অনু এতটাই রেগে গেছে যে সে গাড়ি নিয়ে অফিস চলে গেছে তাকে রেখেই। তো এইবারে অর্জুন অফিস যাওয়ার জন্য একটা ক্যাব বুক করে। তো কথায় কথায় অর্জুন ছেলেটিকে বলে যে তার অভিনেতা হওয়ার খুব শখ ছিল, কিন্তু সে কখনো চেষ্টা করেনি। তো ছেলেটি বলে যার যে কাজ ভালো লাগে তার সেটাই করা উচিত। আমিও এক সময় আমার স্বপ্ন পূরণের জন্য আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিলাম। তো এদের কথার মাঝেই হঠাৎ মীরা মেসেজ করে, সে অর্জুনকে একটা লোকেশন পাঠিয়েছে আর বলে সেখানে চলে আসতে, শুটিং আছে। তো এইবারে অর্জুন অফিসে না গিয়ে সেখানে চলে যায়। তো অর্জুন মীরাকে বলে আমি তো সেইভাবে প্রস্তুত নই। মীরা বলে আচ্ছা অডিশনটা দাও, স্ক্রিপ্ট আমি নিজেই লিখেছি, সহজ আছে, আর সঙ্গ আমি দেব। তো এর কিছুক্ষণ পরে অর্জুনের নাম আসে। তো অর্জুনের স্ক্রিপ্ট হচ্ছে যে একজন বক্সার তার বক্সিং ক্যারিয়ারের জন্য নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে, আর অর্জুন সেই সিনটা খুব ভালোভাবেই পারফর্ম করে এবং তাকে সিনেমার একটা সাইড ক্যারেক্টার হিসেবে রোলের অফার দেওয়া হয়। তো এরপরে অর্জুন এই ব্যাপারটা সেলিব্রেট করতে মীরাকে নিয়ে বাড়ি আসে, যেখানে তার আর কি বন্ধু বান্ধব নিয়ে প্রায় সময় আসে। অর্জুন মীরাকে অনেক ধন্যবাদ জানায় যে তার জন্যই আজকে তার সেই ছোট্টবেলাকার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। মীরা বলে আজকে সে যে ডায়লগ বলেছে এটা তার 1 বছর আগেকার একটা সিনেমার অংশ।
কিন্তু সিনেমাটির শুটিং 10 দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়, কারণ সে যে প্রডিউসারের সঙ্গে কাজ করছিল তার ছেলেই ছিল ওই সিনেমার নায়ক, কিন্তু ওর অভিনয় অতটাও ভালো ছিল না। আমি তার উপর একটু চেল্লামিল্লি করে ফেলেছিলাম বলে সিনেমা আর হয়নি। ও শুধুমাত্র প্রডিউসারের ছেলে বলেই চান্স পেয়ে গেছিল। যাকে বাদ দাও, ওসব পুরনো স্মৃতি মনে করতে আমি আর চাই না। এরপরে মীরা সেখান থেকে বেরিয়ে আসে, তো অর্জুন তাকে এসে সান্ত্বনা দেয়। আর ঠিক তখনই সেখানে অনু চলে আসে। আসলে অর্জুন সকালে অফিস না যাওয়ার পর থেকেই অনু তাকে খুঁজেই চলেছে। অবশেষে তারা যে বারে আসে সেখানে আসে, আর সে দেখতে পায় এরা দুজন জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ব্যাস, একে তো অনুর মাথা গরম হয়েই আছে, তার ওপরে এই অবস্থা। স্বাভাবিক, কারণ কোনো স্ত্রী তার স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখতে নিশ্চিত পছন্দ করবে না। তো অর্জুন এসে অনুকে বোঝানোর চেষ্টা করে যে সে যেমনটা ভাবছে তেমন কিছুই না, সে তাকে ভুল বুঝছে। কিন্তু অনু আর কোনো কথাই শোনে না। সে অর্জুনকে এক চড় কষিয়ে দেয় এবং তাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। তো এক সময় অর্জুন রেগে গিয়ে ডিভোর্সের কথা বলে। এটা শুনে অনুর খুব কষ্ট হয়। সে বলে, তুমি এতটা ভেবে ফেলেছো? এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। অর্জুন বলে, তোমার জন্যই আমার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না। আজকে মীরার জন্যই আমি সিনেমায় কাজ পেয়েছি, আর তুমি ওকে উল্টোপাল্টা ভাবছো। তা তুমি ওই মীরাকে নিয়েই থাকো। এবং তাদের মধ্যকার ঝামেলা বাড়তেই থাকে। অবশেষে তারা আজকে ডিভোর্সের জন্য এই কোর্টে। এবং তারপরের ঘটনা তো জানোই। তো অর্জুন এইবারে লোকটিকে বলে, এই সব কিছুই ওই ওপরালার দোষ। ও তোমার বন্ধুই ছিল, ভালো ছিল, কি দরকার ছিল ওকে আমার ঘাড়ে ঝুলিয়ে দেওয়ার? তো এরা দুজন হাসতে থাকে। আরে অর্জুন, এইসব ওপরালা নয়, আমার বসই করিয়েছে। অর্জুন বলে, এ লোক কি করবে? লোকটি বলে, তুমি বললে না সবকিছুই ওপরালা করেছে? অর্জুন বলে, কি তুমি ভগবান? লোকটি বলে, কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। অর্জুন বলে, তাহলে আমি 2 নম্বর ভগবান? অর্জুন এইবারে হাসতে থাকে এবং বলে, আমি আরো ভাবলাম যে আমার ডিভোর্স করিয়ে দেওয়ার জন্য হয়তো তোমরা কিছু করবে, আর দেখছি তোমরা নিজেকেই ভগবান হয়ে বসে আছো। ঠিক আছে ভগবান, তোমরা বসো, আমি আসছি। বলে সে যখন ঘর থেকে বেরোতে যাবে, সে চমকে ওঠে। নিচে কোথায় রাস্তা? এ তো মহাশূন্য। এবং সে ছিটকে আবার ঘরে এসে পড়ে। তো লোকটি এইবারে অর্জুনের কাছে এসে বলে, তুমি ওপরওয়ালাকেই সব দোষ দিচ্ছিলে, তাই না? ঠিক আছে, আমি আমার দোষ শুধরে নিচ্ছি। এবং সে অর্জুনকে একটা টিকিট দেয়, আর অর্জুনকে বলে দেয়, তুমি যে দ্বিতীয়বার সুযোগ পাচ্ছ এইটা কাউকে বলবে না, আর যদি তুমি কাউকে বলো তাহলে তুমি মারা যাবে। আর সে টিকিটটা নিতেই সবকিছু বদলে যায়। তার সেই অটোতেই আবার ঘুম ভাঙে। মানে অনু যেই দিনকে তাকে বিয়ে করার কথা বলেছিল এবং তারা অটো করে বাড়ি ফিরছিল সেই দিন। আর অর্জুন যেহেতু ভবিষ্যৎ থেকে এসছে, সে জানে যে অনুর সঙ্গে বিয়ে করলে কি কি হবে। তো অনু বাড়ি যাওয়ার সময় অর্জুনকে বিয়ের কথা জিজ্ঞাসা করলে অর্জুন তাকে সরাসরি না করে দেয় এবং অর্জুন পুরো নাচতে নাচতেই বাড়ি ফেরে। সে দ্বিতীয়বার সুযোগ পেয়ে খুবই আনন্দ পেয়েছে। সে সঙ্গে সঙ্গেই ফেসবুকে মীরাকে রিকোয়েস্ট পাঠায়, আর মীরা তা অ্যাকসেপ্টও করে এবং সে মীরার জন্য মীরার বাড়ির সামনে গিয়ে বসে থাকে। তো এমনই একদিন মীরা বেরোনোর সময় তার স্কুটিটা খারাপ হয়ে যায়, আর অর্জুন সুযোগ বুঝেই মীরাকে তার গাড়িতে তুলে নেয়। তো যাওয়ার পথে কথায় কথায় মীরা অর্জুনকে বলে যে তার এক প্রডিউসারের সঙ্গে কথা হয়েছে, আজকে এগ্রিমেন্ট সই করার দিন, আর আজকে সিনেমার হিরোর সঙ্গেও তার পরিচয় হয়ে যাবে। আর অর্জুন যেহেতু ভবিষ্যৎ জেনেই এসছে, সে একটু কথা ঘুরিয়ে মীরাকে বলে, এখনকার প্রডিউসাররা তাদের নিজেদের ছেলেকেই শুধু হিরো বানায়, আর বেশি অর্ধেক সময় দেখা যায় ওই সিনেমাগুলোই আর চলে না। তাই তোমার উচিত এমন কিছু হলে বিষয়টা ভালো করে ভেবে দেখার। মীরা অর্জুনকে বলে, হ্যাঁ তা ঠিক বলেছো তুমি। তো এরপরে তারা প্রডিউসারের বাড়ি আসে। প্রডিউসার সিনেমা করতে রাজি, শুধু একটাই শর্ত, তার ছেলেকে হিরো হিসেবে নিতে হবে। আর প্রডিউসারের ছেলেকে দেখে মীরা বলে, আমার গল্পের জন্য এ পারফেক্ট হিরো হবে না। কিন্তু প্রডিউসার তো শুনবেই না, তার ছেলেকেই নিতে হবে। মীরা এইবারে দ্বন্দ্বে পড়ে যায়। সে অর্জুনকে এসে বলে, তুমি তো ঠিকই বলেছিলে। অর্জুন বলে, যদি প্রডিউসারের ছেলে পারফেক্ট না হয় তাহলে তুমি ওকে নিও না, আমরা আরো অনেক প্রডিউসার পেয়ে যাব। অবশ্য তারা সহজেই আসতে পারেনি, একটু ঝামেলা হয়েছিল। তো অর্জুন যখন মীরাকে বাড়ি পৌঁছে দেয় তখন বৃষ্টি নামে। তো মীরা অর্জুনকে তার বাড়ি আসতে বলে যে বৃষ্টি থামলেই তবে যেও। তো ইতিমধ্যেই অনু অর্জুনের কাছে অনেকবার ফোন করেছে, কিন্তু অর্জুন মীরার সঙ্গে থাকায় সে একবারও ফোন তুলেনি। তো অর্জুন বাড়ি এসে তার বাবাকে সাহস করে বলেই ফেলে যে সে অ্যাক্টিং করতে চায়। ব্যাস, তার বাবা তো পুরো রেগেই ফায়ার, তাকে প্রায় মারতে ধরতেই যায়। যাই হোক, রাত্রেবেলা মানি অর্জুনকে ফোন করে এবং অনুকেও কলে নেয়। মানি অর্জুনকে বলে, কিরে অনুর ফোন ধরছিস না কেন তুই? অনু বলে, আমার বাবার ঠিক করা ম্যাথিওকেই আমি বিয়ে করছি, কালকে আমাদের এঙ্গেজমেন্ট, তোমরা চলে এসো। অনুর ম্যাথিওর সঙ্গে বিয়ে করতে একদমই ইচ্ছা নেই। সে ভেবেছিল এঙ্গেজমেন্টের কথা শুনে অর্জুন হয়তো এইবারে বিয়ে করতে চাইবে, কিন্তু অর্জুন কোনো রেসপন্সই করে না। তো পরের দিন তারা এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আসে। অর্জুনের আসলে খারাপ লাগছে কি ভালো লাগছে সে নিজেই বুঝতে পারছে না। সে বসে থাকে, কিন্তু অনুকে যখন ম্যাথিওর সঙ্গে নাচ করতে ও আংটি বদল করতে দেখে তখন তার ভিতরে ভিতরে যেন একটা খারাপ লাগা চাপা কষ্ট অনুভব করে। তখন অর্জুনের অনুর সঙ্গে কাটানো
পুরানো স্মৃতি মনে হতে থাকে, যে তারা কিভাবে থাকতো। সবসময় তাদের মধ্যে খুনসুটি চলতেই থাকতো। আর তাছাড়া সে তো অনুর সঙ্গে স্ত্রী হিসাবেও কাটিয়েছে। আর সব থেকে অর্জুনের কষ্ট লাগছে যে অনু ম্যাথিউর সঙ্গে খুব হেসে হেসেই কথা বলছে। তো মানি এসে অর্জুনকে একটু খোঁচাখুচিও মারতে থাকে। অর্জুন যেন ঠিক হাসতে পারছে না বা কথা বলতেও পারছে না। সে হ্যাঁ হুঁ করে মানিকে কাটিয়ে দেয়, কারণ তার কষ্টটা সে প্রকাশও করতে পারছে না। মানি বলে, ভাই তোদের দুটোকে এইভাবে আলাদা দেখতে আমার ভালো লাগছে না, ওর সঙ্গে কথা বল না। অর্জুন বলে, বলবো। শুধু হুঁ করেই যাচ্ছে। তো পরের দিন অর্জুন একটা কার্ড কিনে তাতে সরি লিখে অনুকে দিতে আসে। তো অনু তখন বাড়ি ছিল না, ম্যাথিউর সঙ্গে ঘুরতে গেছিল। তো অনুর বাবা অর্জুনকে ঘরে এনে বসায়। তো অনুর বাবা বলে, তোমার তো কলেজ শেষ হয়ে গেছে, তা তুমি আমার কোম্পানিতেই জয়েন করে নাও। অর্জুন তড়াক করে ঠেলে ওঠে, কারণ সে তো তার কোম্পানিতে আগেই কাজ করে দেখেছে। ওই কোমোডে বসা কাজ সে করতে চায় না। অর্জুন বলে, কাকু আমার অ্যাক্টিং এ ইন্টারেস্ট আছে। অনুর বাবা বলে, আচ্ছা ভালো তো, এটাই তো রিস্ক নেওয়ার বয়স, চেষ্টা করো। অর্জুন বলে, কিন্তু ওখানেই তো আমার সমস্যা, আমার বাবা এটা বুঝতে চাইছে না। তো অনুর বাবা এইবারে একটা গল্প বলে যে তারা আগে গ্রামে থাকতো, আর সেই সময় টয়লেট ছিল না গ্রামে, সবাই ওই জঙ্গলে রেড লাইন ধারেই যেত। আর একদিন তার স্ত্রী অর্থাৎ অনুর মা রাত্রেবেলা বাথরুম করতে গিয়ে সাপের কামড়ে মারা যায়। আর তারপর থেকেই তিনি ঠিক করে নেন যে সে পুরো গ্রামেই ফ্রি টয়লেট বানিয়ে দেবে। সবাই প্রথমে হেসেছিল, কিন্তু সে করে দেখিয়েছে এবং আজকে সে একটা টয়লেট কোম্পানি বানিয়ে ফেলেছে এবং তার মালিক সে আজকে। মানে মোট কথা তোমাকে করে দেখাতেই হবে, যে যাই বলুক না কেন কারোর কথায় পাত্তা দিলে হবে না। হ্যাঁ, আজকে আমার কোনো অভাব নেই, কিন্তু অনুকে নিয়ে আমার চিন্তা হয়, ও আদেও বিয়ের পরে খুশি থাকবে কিনা। অর্জুনের তখন আগের কথা মনে পড়ে, যখন তাদের বাড়িতে অনু তার বাবাকে নিয়ে বিয়ের কথা বলতে গেছিল। অনুর বাবা বলেছিল, অর্জুনকে তো আমি চিনি, ও ভালো ছেলে, তো আমার মেয়েকে ভালো রাখবে, আর কাজ আমার কোম্পানিতেই দিয়ে দেবো। আসলে এখানে একটা ব্যাপার হয়েছে। আসলে অনু আর অর্জুন সেই ছোট্টবেলা থেকেই বন্ধু, আর এদের বন্ধুত্বের পাশাপাশি এদের দুই পরিবারের মধ্যেও ভালো রকম পরিচয় আছে। তাই অনুর সঙ্গে অনুর বাবাও চাইতো যে অর্জুনের সঙ্গে অনুর বিয়ে হোক। না, এখানে তাদের মধ্যে ঠিক ভালোবাসা বলা যায় না, তবে অনু যে অর্জুনের সঙ্গে থাকলেই ভালো থাকবে এইটা তো সত্যি। কিন্তু সব থেকে বড় ব্যাপার অর্জুন অনুকে বিয়ে করতে চায় কিনা সেটাই তো জানা দরকার। আর ওই জন্যই অনু সেই দিনকে অর্জুনকে ডাইরেক্ট বিয়ের কথা বলেছিল। আর অর্জুন রাজি না হওয়ায় অনুর বাবারও খারাপ লেগেছিল। তাই তাদের বাবা মেয়ের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে বিয়ের ব্যবস্থা করে ফেলেছে, কারণ অনু সেটাই চাচ্ছিল। কারণ অর্জুনের প্রতি তো তার ফিলিংস তো ছিল, এইবারে অর্জুনকে না পেলে তার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। ওই জন্য সে সঙ্গে সঙ্গেই বিয়েটা করে নিচ্ছে, যাতে তার কষ্টটা কিছুটা অন্তত থিতিয়ে যায়। তো এই সবকিছু জানার পরে অর্জুনের খারাপ লাগে। সে ভাবে সে ভুল কিছু করে ফেলেনি, তো তার খুব গিল্টি ফিল হতে থাকে। তো সে অনুর বাড়ির থেকে বেরিয়ে আসছিল, আর তখন ম্যাথিউ আর অনু বাড়ি ফেরে এবং তাদেরকে চুমু খেতে অর্জুন দেখে ফেলে। এইবারে অর্জুনের সত্যিই কষ্ট হয়। সে সারা রাস্তা মন খারাপ করে বাড়ি এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তো সকালবেলাতে অর্জুনের ঘুম ভাঙতেই সে বাইরে তার মা বাবার সঙ্গে অনুকে কথা বলতে শোনে। তো অনু অর্জুনের বাবাকে বলছে, কাকু অর্জুন অ্যাক্টিং করতে চাই, ওকে করতে দিন না, চেষ্টা তো করে দেখুক। এবং অর্জুন একবার কলেজে নাটক করেছিল, আর সেই ভিডিওটা অনু অর্জুনের বাবাকে দেখায় এবং অনু আরও অনেক কথা বলে অর্জুনের বাবাকে রাজি করিয়ে ফেলে অর্জুনকে অ্যাক্টিং করতে দেওয়ার জন্য। অর্জুনের মা বলে, ওই ছেলে যদি সিনেমাতে যায় ওকে কেউ বিয়ে করবে? আচ্ছা তুমিই বলো, তুমি ওকে বিয়ে করতে? অনু বলে, হ্যাঁ হ্যাঁ কাকিমা, একদমই করতাম, তবে অন্য কোনো নায়িকার সঙ্গে চক্কর চালালে ডিভোর্স দিয়ে দেবো। তো এরপরে অনু অর্জুনের কাছে আসে আর তাকে বিয়ের কার্ড দেয়। এতে অর্জুনের খুব খারাপ লাগে। তারপরেও সে নিজেকে চেপে রেখে ওই তারা যেমন টুংটাং করতে থাকে। তো অনু অর্জুনকে বলে, মানিকে নেমন্তন্ন করতে যাচ্ছিলাম, যাবে? অর্জুন বলে, চলো। তো যেতে যেতে অনু অর্জুনকে বলে, তুমি মীরাকে খুব পছন্দ করো তাই না? অর্জুন অবাক হয়ে যায়। সে বলে, তুমি কি করে জানলে? মানি বলেছে তাই না? তোমার সঙ্গে আমি আজকের থেকে মিশি না। আমিও বুঝতে পারি। তা মীরাকে তুমি বলেছো যে তুমি ওকে ভালোবাসো? অর্জুন বলে, না, ও আমাকে আদৌ পছন্দ করে কিনা তাই জানি না। অনু বলে, ওকে ব্যাচেলার পার্টিতে ইনভাইট করো। অর্জুন বলে, ও আমাদের মধ্যকার ব্যাচেলার পার্টিতে আসতে যাবে কেন? অনু বলে, এইটাই তো, ও যদি আসে তা তোমার জন্যই আসবে, আর তাহলেই তো প্রমাণ হয়ে যাবে ও তোমাকে ভালোবাসে। অর্জুন বলে, বাহ, ঠিক আছে, বলবো। তো এরপরে এরা মানিদেরকেও গিয়ে ইনভাইট করে আসে। তো এরপরে ব্যাচেলার পার্টি খুব ভালোভাবেই কাটে। হ্যাঁ, ব্যাচেলার পার্টিতে মীরাও আসে। তো পার্টিতে অনু মীরার সঙ্গে পরিচিতও হয়ে নেয় এবং পার্টি শেষে অনু মীরাকে তার বিয়েতে ইনভাইটও করে এবং অনু কথায় কথায় জানতে পারে যে তার বিয়ের দিনেই মীরার জন্মদিন পড়েছে। তো এরপরে অনু অর্জুনকে বলে যে মীরার জন্মদিনে তোমাকে অন্যরকম কিছু করতে হবে, আর সেই দিনই তুমি ওকে প্রপোজ করবে। মীরাকে তোমার আমি এনেই দেব। হ্যাঁ, তবে তার বদলে
আমার বিয়ের শপিংয়ে তোমাকে থাকতে হবে। অর্জুন বলে ঠিক আছে। তো এরপরে অর্জুন অনুর শপিংয়ে পুরোটাই সাহায্য করে, আর এর মধ্যেই ভাবতে থাকে যে মীরার জন্মদিনে কি করা যায়। তো শেষমেশ অনুর মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে মীরার জন্মদিনে একটা ভিডিও রেকর্ড করা যাক। সেই ভিডিওতে মীরার সব বন্ধু বান্ধবরা ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে, আর ভিডিও শেষে তুমি ওকে প্রপোজ করবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় মীরার সব বন্ধু বান্ধবীরা কেরালায় থাকে। অনু বলে ঠিক আছে, কেরালায় চলো, আর কদিন পরেই তো বিয়ে হয়ে যাবে, আমরা হয়তো আর আগের মতো ঘুরতে বেড়াতেও পারবো না, এই কটা দিন তো হাতেই আছে, চলো ঘুরে আসি। তো তারা কেরালা আসে এবং মীরার বন্ধু বান্ধবদের খোঁজ করে তাদের বাড়িতে গিয়ে ভিডিও রেকর্ড করে। তো রাত্রেবেলা থাকার জন্য তারা একটা হোটেলে ওঠে। তো অর্জুন নিচে শুতে গেলে অনু বলে আবার নিচে যাওয়ার কি আছে, পাশে এসেই শোও। তো অর্জুনের এইবারে সেই আগের কথা মনে পড়ে যায়, মানে যখন তাদের বিয়ে হয়েছিল। তো সে উঠে বাইরের বারান্দায় চলে আসে। এখন অর্জুনের মনে হতে থাকে সে তাদের মধ্যে ঝগড়া মারপিট যাই হোক না কেন, সে অনুকে নিজের থেকে দূরে সরিয়ে সব থেকে ভুল কাজ করে ফেলেছে। আর তখনই সেখানে একটি ছেলে আসে এবং সে অর্জুনকে বলে ভাই মেয়েটার রেট কত। আসলে সে ভেবেছে অর্জুন হয়তো একটা মেয়েকে নিয়ে এমনি হোটেলে রাত কাটাতে এসেছিল। তো অর্জুন রেগে গিয়ে ছেলেটাকে প্রায় মারতে ধরতেই যায়। সে বলে ও আমার স্ত্রী হয় বলেই অর্জুন থমকে যায়। ছেলেটি বলে ভাই সরি, আমি বুঝতে পারিনি, ঠিক আছে আমি যাচ্ছি। তো এর পরের দিন মীরার আর বাকি বন্ধুদের ভিডিও রেকর্ড করতে যায়। তো একটি মেয়ে বলে পারলে আমার ভাইয়েরও ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারো, কারণ ও ছিল মীরার এক্স। বর্তমানে আমার ভাই এখন বড় বক্সার হয়েছে, আর এটা জানতে পারলে মীরা হয়তো খুব খুশি হবে। তো এরপরে মেয়েটি তার ভাইয়ের কাছে এদেরকে নিয়ে আসে। অর্জুন ছেলেটিকে দেখে চমকে ওঠে, এ তো সেই ড্রাইভার ছেলেটি। আর সেই দিনকে অডিশনে মীরা যে গল্পটা তাকে পড়তে দিয়েছিল সেটা তাহলে সত্যি গল্প ছিল, তার আর তার প্রেমিক অর্থাৎ এই ছেলেটির লাইফের ঘটনা। তো এদের মধ্যে কথাবার্তা হয়। অর্জুন জানতে পারে আসলে সে তার ক্যারিয়ারের জন্য মীরার থেকে একটু দূরত্ব হয়ে গেছিল, আর মীরা তাকে ভুল বুঝেছে, কিন্তু সে এখনো মীরাকে খুবই ভালোবাসে। তো এরপরে এরা ছেলেটির ভিডিও করে সেখান থেকে চলে আসে। তো শেষে এইবারে অনু অর্জুনের ভিডিও রেকর্ডিং করতে থাকে। এইবারে তুমি ক্যামেরার সামনে মীরাকে প্রপোজ করো, কিন্তু অর্জুন মীরাকে না করে অনুকেই বলে আই লাভ ইউ। অনু ভাবে অর্জুন আবার মজা করা শুরু করেছে এবং অর্জুনের বারবার কথা ঘোরানো দেখে অনু বলে তোমার ভিডিও বাবা তুমিই করে নিও, আমি পারবো না। তো এরপরে অর্জুন অনুকে বাড়ি পৌঁছে দিয়ে সে বাড়ি আসে এবং সে এইবারে বুঝতে পারে মীরা তো তাকে কখনোই ভালোই বাসেনি, কিন্তু অনু অন্যরকম ছিল। সে তাকে হারিয়ে জীবনের সব থেকে বড় ভুল কাজ করে ফেলেছে, কিন্তু এখন যে আর কিছুই করার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অনুর বিয়ে দেখতেই হবে। তো অনুর বিয়ের দিন চার্চে সবাই উপস্থিত আছে। তো মীরা আর তার বয়ফ্রেন্ডকে একসঙ্গে চার্চে ঢুকতে দেখে মানি অর্জুনকে বলে এই তুই এটা কি করলি, নিজেকে বড় দানবীর মনে হয় হ্যাঁ। আসলে মীরার বয়ফ্রেন্ড মীরাকে খুবই ভালোবাসে, শুধু ছোট্ট ভুল বোঝাবুঝির জন্য তারা আলাদা হয়ে গেছিল। তাই অর্জুন যে ভিডিওগুলো রেকর্ডিং করেছিল তার সঙ্গেও মীরার বয়ফ্রেন্ডকে সে এনে দিয়েছে এবং মীরার বয়ফ্রেন্ড মীরার কাছে ক্ষমা চায় এবং তারা আবার এক হয়ে গেছে, কারণ অর্জুন এখন ভালোবাসার মর্ম বোঝে। ওই জন্য তার যেটা উচিত মনে হয়েছে সে সেটাই করেছে। মানি অর্জুনকে বলে তুই যে মেয়েকে ভালোবাসিস তাকে অন্য কোনো ছেলের সঙ্গে দেখতে তোর খারাপ লাগছে না? আর তখনই সেখানে অনু প্রবেশ করে, আর অর্জুন বলতে থাকে হ্যাঁ মানি খারাপ লাগে। যখন অনু আর ম্যাথিউকে এঙ্গেজমেন্ট করতে দেখেছিলাম, যখন ম্যাথিউ অনুকে কিস করেছিল, আমার তো জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। মানি বলে এই তুই সত্যি অনুকে ভালোবাসিস তাহলে? অর্জুন বলে হ্যাঁ, আমি যে ওকে ভালোবেসে ফেলেছিলাম এটা আমি নিজেই বুঝতে পারিনি, কিন্তু যখন আমি বুঝতে পারলাম আমার হাতে আর কিছুই নেই, আমি আর এখানে দাঁড়াতে পারবো না বলে অর্জুন চার্চের বাইরে বেরিয়ে যায়। তার পিছনে মানিও বেরিয়ে আসে। তো বাইরে এসে মানি অর্জুনকে বলে তুই যে অনুকে ভালোবাসিস অনু জানে? অর্জুন বলে না। আরে ভাই তা বলিসনি কেন ওকে? অর্জুন বলে তুই বুঝবি না রে বন্ধু। মানি বলে তুই একটা পাগল, যখন ও তোকে বললো তখন কিছু বললি না, এখন উনি মন খারাপ করে বসে আছে, কি আর বলি তোরে, ওপরালাই তোর কপালটা এমন বানিয়েছে, কি আর করবি। এই ওপরালার কথা বলতেই অর্জুন হেসে ফেলে। মানি বলে তোর এখন হাসি পাচ্ছে? অর্জুন বলে তুই বুঝবি না রে বন্ধু। মানি বলে এই ওঠ, চল ওর সঙ্গে এখন কথা বলবি, দরকার পড়লে বিয়েও আটকে দেবো, চল। তুই উঠবি না আমি যাব। অর্জুন বলে আরে ভাই ছাড়, এ কোনো সিনেমা নাকি, বিয়ে আটকানো আর কোনো মতেই সম্ভব না। আর তখনই এরা রাস্তার ওপারে দেখতে পায় অনু চার্চের থেকে বেরিয়ে একটা অটো ধরে কোথাও যেন চলে গেল। তো সঙ্গে সঙ্গে এরা অনুর পিছু করে। তো অনু সেই বারে আসে, মানে যেখানে তারা এসে সবসময় আড্ডা মারত। তো অর্জুন অনুকে বলে তুমি বিয়ে না করে চলে এলে কেন? অনু বলে তা তুমি মীরাকে প্রপোজ করলে না কেন? অর্জুন বলে আমি এমনিই যেতাম ওর পিছনে, আমি ওকে ভালোবাসি না। আমি জানি,
আসলে চার্চে যখন অনু মীরা আর তার বয়ফ্রেন্ডকে একসঙ্গে দেখে আর অর্জুনকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখে, তখন তার অর্জুনের বলা কথাগুলো মনে হতে থাকে যে অর্জুন তাকে সেদিন আড্ডা মেরে আই লাভ ইউ বলিনি, সে আসলেই তাকে মন থেকে বলেছিল কথাগুলো। তখন অনু ভাবে যে এখন যদি সে বিয়েতে না করে তাহলে খুব বড় একটা সমস্যা হয়ে যাবে, শেষ মুহূর্তে মারামারি না বেঁধে যায়। কিন্তু আমি দেখছি তুমি খুবই কষ্ট পেয়েছো, ওই জন্য আমি আর পিছনের কথা কিছুই ভাবিনি, আমিও বেরিয়ে আসি এবং অটো ধরে এখানে চলে আসি, কারণ আমি জানতাম তুমি এখানেই থাকবে। তো অর্জুন অনুকে বলে তুমি একটা পুরো পাগলের মতো কাজ করেছো। অনু বলে আমি জানি, তবে ভালোবাসাতে কোনো লজিক হয় না, শুধুই ম্যাজিক হয়, তুমিই তো বলেছিলে। অর্জুন বলে দেখো তুমি খুব ভালো মেয়ে আর আমার থেকে অনেক ওপরের, ম্যাথিওর সঙ্গেই তোমার মানাবে, আমি ঠিক নই। অনু বলে হ্যাঁ তা ঠিক, বাট হি ইজ নট ইউ। হ্যাঁ ম্যাথিওর সঙ্গে থাকলে হয়তো না চাইতেই আমি সব পেয়ে যাব, তবে তোমার সঙ্গে থাকলেই আমি সব সময়ের জন্য খুশি থাকবো। অর্জুন বলে না, কষ্ট হবে, ও তোরা বুঝবি না। এইবারে অনু আর মানি দুজনাই রেগে যায়, তারা বলে এই কি বুঝবো না আমরা, তখন থেকে এক কথা বলেই যাচ্ছিস। তো অর্জুনও এইবারে রেগে যায়, সবকিছু বলে দিলে সে যে মারা যাবে তা ভুলে যায়। সে অনুকে বলে আমাদের অলরেডি বিয়ে হয়ে গেছে আর আমরা ডিভোর্সের জন্যও কেস লড়ছিলাম, কারণ তুমি আমাকে খুব কষ্ট দিয়েছ। আর তখনই তার পকেট থেকে ওই টিকিটটি বেরিয়ে যায় এবং সেটা ধরতে গিয়ে একটা লরি এসে তাকে মেরে দেয় এবং অর্জুন মারা যায়, অর্থাৎ তার দ্বিতীয় সুযোগটাও নষ্ট হয়ে যায়। এবং অর্জুন দেখতে পায় সে সেই ঘরেই আছে। তখন লোকটি এসে বলে সব শেষ, তোমার দ্বিতীয় সুযোগটাও গেল, যাও যাও এইবারে কোর্টে যাও। অর্জুন বলে আমি আর কোর্টে যাব না, অনু যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় স্যার আমাকে আর একবার সুযোগ দিন। তো লোকটি অর্থাৎ ভগবান, আল্লাহ, গড যাই বলো, মানে এই লোকটিকে আর কি উপরওয়ালার একটা প্রতীক হিসাবে দেখানো হয়েছে। তো সে বলে তুমি অনুর কাছে গিয়ে ক্ষমা চাও, ও ক্ষমা করে দেবে, কারণ ও তোমাকে ভালোবাসে। তো এরপরে অর্জুন যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ওই ঘরটি সঙ্গে সঙ্গেই ভ্যানিশ হয়ে যায়। তো গল্প কিন্তু এইবারে বর্তমানে চলছে। তো অর্জুন কোর্টে আসে, তো অনু একটু সুস্থ হলে তাকে আবার কোর্টে নিয়ে আসা হয়। তো জাজ বলে যে তোমরা দুজনেই ডিভোর্সের জন্য রাজি তো? অনু বলে হ্যাঁ রাজি। তখন অর্জুন বলে না ম্যাম আমি রাজি না, আর ও তো আমার জন্য সবাইকে উপেক্ষা করে সবকিছুই ছেড়ে আমার কাছে চলে আসতে পারে, এমন একটা বান্ধবী তো কারোর ভাগ্যেই জোটে না, আর সেখানে কিনা আমি একে স্ত্রী হিসাবে পেয়েছি। ম্যাম আমার কি হয়েছে জিজ্ঞাসা করবেন না, তবে এই মেয়েটা আমার ক্লাসমেট, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার জীবন, আমার সবকিছুই। এবং সে অনুর কাছে ক্ষমাও চায় আর বলে এ কখনোই আমার উপরে রাগ করে থাকতেই পারে না। বলে সে অনুর কাছে যেতেই অনু সবার সামনে অর্জুনকে একটা চড় কষিয়ে দেয়। আচমকা এই ঘটনার আকস্মিকতায় পুরো কোর্ট রুম চুপচাপ হয়ে যায়। অতঃপর অনু বলে আগে বলো মীরাকে তুমি দিদি বলবে তো? অর্জুন বলে হ্যাঁ মীরা দিদি। আর অ্যাক্টিং করতে গেলে কোনো হিরোইনের কাছে ঘেঁষবে না। অর্জুন বলে না না একদম না, পুরো বিনা টাচে অ্যাক্টিং করব, একদম পুরো সাধু সন্ন্যাসীর মতো। বলেছে সবার সামনেই অনুকে ধরে চুমু খেতে থাকে। জর্জ বলে আরে বাবা তোমাদের মারধর চুমু বাড়ি গিয়ে করো, এবং তাদের ডিভোর্স কেস ডিসমিস করে দেয়। তো কোর্টের বাইরে মানি এইদিকে গণপতির কাছে প্রার্থনা করছে যে ভগবান কোনো প্রকারে ওদের ডিভোর্সটা আটকে দাও, আমি ওদের দুটোকে একসঙ্গেই দেখতে চাই সব সময়। আর তখনই অর্জুন অনুকে নিয়ে মানে একেবারে কোলে করে বাইরে আসে। এটা দেখে মানি তো অবাক, এই ভগবান তাহলে তার কথা শুনেছে। তো মানি অর্জুনকে বলে ভাই সকালে একরকম ছিলিস আর এখন মানে কি করে কি হয়ে গেল? অর্জুন বলে আরে বন্ধু তুই বুঝবি না। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। আর এই নাও টিকিট, দেখো যদি তোমাদের কোনো কাজে লাগে।